হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু পাঁচের পাঠশালা। আজকে আবার আমাদের বায়োলজি ক্লাস। এর আগের দিন আমরা দুটো ক্লাস করেছি, একটা ছিল বায়োলজির ইন্ট্রোডাকশন আর দ্বিতীয়টা ছিল ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম। সেদিন আমরা শেষ করেছিলাম এমন একটি জায়গায় যেখানে 5 কিংডম ক্লাসিফিকেশন ছিল। আমরা আজকে আবার সেখান থেকেই স্টার্ট করব। আজকের ক্লাস স্টার্ট করার আগে এর আগের দুটো ক্লাস যারা দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ক্লাস দুটো দেখে নাও, কারণ লাস্ট দিনের যে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম ক্লাসটি আমরা আলোচনা করেছিলাম, যারা এই টপিকগুলো এখন অবধি কখনো পড়োনি তাদের জন্য নাহলে আজকের ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। তোমরা আগের ক্লাসটা যদি দেখে নাও তাহলে আজকের পার্টটা অনেক ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস স্টার্ট করছি। এর আগের দিন আমরা শেষ করেছিলাম 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়ে। এর আগে আমরা পড়েছিলাম 2 কিংডম ক্লাসিফিকেশন, 3 কিংডম ক্লাসিফিকেশন আর হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। 5 কিংডম ক্লাসিফিকেশনটি দিয়েছিল আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার 1969। আর.এইচ. হুইটেকার 1969 তিনি বলেছিল 5 কিংডম ক্লাসিফিকেশনের কথা। 5 কিংডম ক্লাসিফিকেশনে আমাদের 5টি রাজ্য ছিল: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া আর হচ্ছে প্ল্যান্টি। যে 5টা এখন আমি লিখিনি এখানে, যাই হোক পরে আমরা টপিক অনুযায়ী আলোচনা করব। এখন হুইটেকার এই যে আমাদের চারপাশের যত সজীব বস্তু আছে সেগুলোকে 5টি রাজ্যে শ্রেণী বিভক্ত করেছিল। সেই শ্রেণী বিভক্তিটা সে কিভাবে করলো? তার সজীব বস্তুর মধ্যে কয়েকটি ক্যারেক্টারের উপর বেস করে তিনি প্রত্যেকটি সজীব বস্তুকে এই 5টি রাজ্যেতে শ্রেণী বিভক্ত করেন। এক একটা জীবকে, এক একটি সজীব বস্তুকে তিনি এক একটি রাজ্যে স্থান দিয়েছেন। এখন তাহলে কোন কোন ক্যারেক্টারের উপর বেস করে? প্রথমটা ছিল সেল টাইপ, তারপর ছিল সেল ওয়াল, বডি অর্গানাইজেশন, নিউক্লিয়ার মেমব্রেন আর হচ্ছে মোড অফ নিউট্রিশন। মেইনলি এই ক্যারেক্টারগুলোর উপর বেস করেই হুইটেকার আমাদের চারপাশে যত সজীব বস্তু আছে সবগুলোকে 5টি রাজ্যে বিভক্ত করেছিল। এখন 5টি রাজ্যের মধ্যে আমাদের সবার প্রথমে ছিল মনেরা। মনেরা বলতে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাকটেরিয়া, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা আমাদের চারপাশে যত ব্যাকটেরিয়া আছে যেগুলোকে আমরা চোখে দেখতে পারি না বা যাই হোক, প্রত্যেকটি ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যে স্থান দেওয়া হয়েছে। তাহলে মনেরা বলতেই আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে মনেরা মানেই হচ্ছে ব্যাকটেরিয়া, আর যে কোনো ব্যাকটেরিয়া মানেই হচ্ছে মনেরা রাজ্য। ঠিক আছে, যে কোনো ব্যাকটেরিয়া মানেই হচ্ছে মনেরা রাজ্য। এখন ব্যাকটেরিয়া বলতে বিজ্ঞানীরা বলে থাকেন যে আমরা যদি জমি থেকে এক মুঠো মাটি তুলে নেই, সেই মাটির মধ্যে 100টি ব্যাকটেরিয়া থাকে। তাহলে বুঝতে পারছো যে আমাদের চারপাশে কত সংখ্যায় ব্যাকটেরিয়া আছে। আর ব্যাকটেরিয়া এমন একটা অণুজীব যেটাকে কিনা আমরা কখনোই খালি চোখে দেখতে পারি না। এখন এই ব্যাকটেরিয়া, বিজ্ঞানীরা এটাও বলেছেন যে সবার প্রথমে যখন পৃথিবী সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম যে সজীব জীবের সন্ধান মেলে সেটা ছিল ব্যাকটেরিয়া। আর এটাও বলা হয়ে থাকে যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর সর্বশেষ কোনো জীব যদি পৃথিবীতে থেকে থাকে সেটাও হবে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া বলতে আমরা সবসময় মনে রাখবো ব্যাকটেরিয়া মানেই হচ্ছে কিংডম মনেরা। যত ব্যাকটেরিয়া আছে সবগুলোকেই মনেরা রাজ্যে স্থান দেওয়া হয়েছে। আর.এইচ. হুইটেকার সেরকমই বলে গেছেন। এখন আর.এইচ. হুইটেকার যে ক্লাসিফিকেশনগুলোর উপর বেস করে, যে ক্যারেক্টারগুলোর উপর বেস করে ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যে স্থান দিয়েছে সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে সেল টাইপ, যেটাকে আমরা বলেছি সেল টাইপ। প্রোক্যারিওটিক কোষ সাধারণত কত প্রকার আমরা জানি, কোষ সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এখন এই ব্যাকটেরিয়া প্রতিটি ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক সেলের অন্তর্ভুক্ত, মানে হচ্ছে আদিম কোষ যেটাকে বলে। আর এদের বডি অর্গানাইজেশন হচ্ছে ইউনিসেলুলার, মানে এরা হচ্ছে এককোষী প্রাণী। সবসময় মনে রাখতে হবে যে মনেরা, এখানে দুটো টার্ম পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয় যে এর মধ্যে কোনটি মনেরা রাজ্যের জন্য মানে সঠিক বৈশিষ্ট্য, ইউনিসেলুলার আর হচ্ছে প্রোক্যারিওটিক, এককোষী এবং প্রোক্যারিওটিক কোষযুক্ত। যেহেতু প্রোক্যারিওটিক সেই জন্য এখানে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট। আমরা জানি প্রোক্যারিওটিক কোষে কোনো নিউক্লিয় বস্তু থাকে না, সেই জন্য এখানে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট। আর এদের মোড অফ নিউট্রিশন মানে এরা কিভাবে পুষ্টি সংগ্রহ করে, কিভাবে বেঁচে থাকে, সেটা হচ্ছে অটোট্রফিক আর হচ্ছে হেটেরোট্রফিক। অটোট্রফিক মানে হচ্ছে এরা স্বভোজী, মানে নিজের পুষ্টি এরা নিজেরাই সংগ্রহ করে থাকে।
অন্যের উপর নির্ভর করে না। আর হচ্ছে হেটেরোট্রফিক, মানে এরা হচ্ছে পরভোজী। মানে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে আবার অটোট্রফিকও হয়ে থাকে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আবার হেটেরোট্রফিকও হয়ে থাকে। আর যেসব ব্যাকটেরিয়া অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে না সেগুলো হচ্ছে অটোট্রফিক। আর যেসব ব্যাকটেরিয়া জীবন ধারণের জন্য অন্য কোনো প্রাণী বা উদ্ভিদ বা যে কোনো রসায়নের উপর নির্ভর করে থাকে সেগুলো হচ্ছে হেটেরোট্রফিক। এখন এই ব্যাকটেরিয়ার মধ্যে আবার কয়েকটি ভাগ আছে। কিছু ব্যাকটেরিয়াকে বলা হয় আর্কিও ব্যাকটেরিয়া, আর একটি ব্যাকটেরিয়া আছে যেটাকে বলা হয় ইউ ব্যাকটেরিয়া। আর্কিও ব্যাকটেরিয়া, আর্কিও ব্যাকটেরিয়া নর্মাল অন্যান্য ব্যাকটেরিয়াগুলোর থেকে একটু আলাদা, কারণ এরা যে কোনো এক্সট্রিম হ্যাবিটেটে, মানে যে কোনো এক্সট্রিম ওয়েদারে বা যে কোনো এক্সট্রিম বাসস্থানে এরা জীবন নিয়ে বেঁচে থাকতে পারে। আমরা যে কোনো উত্তপ্ত মরুভূমি বলি না কেন, যে কোনো বরফ বলি না কেন, যে কোনো স্নো বলি না কেন, বা যে কোনো মার্শি এরিয়াস, যাই হোক এরা জীবন ধারণ করে নিতে পারে। এই জন্য এদেরকে মিথানোজেন্সও বলা হয়। এদের আরেকটা নাম আছে মিথানোজেন্স। আর এই যে আর্কিও ব্যাকটেরিয়া নর্মাল অন্যান্য ব্যাকটেরিয়ার থেকে আলাদাভাবে এরা জীবনযাপন করতে পারে, সেটা কিসের জন্য? কারণ এদের একটা ডিফারেন্ট সেল ওয়াল স্ট্রাকচার আছে। মানে নর্মাল ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালের যে গঠনটা হয়, সে অন্যান্য ব্যাকটেরিয়ার সেল ওয়ালের গঠনের তুলনায় আর্কিও ব্যাকটেরিয়ার সেল ওয়ালের গঠনটা একটু অন্যরকম হয়, যার জন্য তারা অন্যান্য ব্যাকটেরিয়ার থেকে আরো এক্সট্রিম হ্যাবিটেটে বসবাস করতে পারে। আরেক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া এখানে আমাদের কয়েকটা ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়াকে ট্রু ব্যাকটেরিয়া বলা হয় থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে কোন ব্যাকটেরিয়াকে ট্রু ব্যাকটেরিয়া বলে। সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, যেটা রাজ্য মনে রাখতে পড়ছে। এখন ইউ ব্যাকটেরিয়ার মধ্যে দুটো ব্যাকটেরিয়া আছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, আর সায়ানোব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি কোনটা? সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি মানে নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া। আমরা একটু আগে বললাম যে ব্যাকটেরিয়াগুলো অটোট্রফিকও হতে পারে আবার হেটেরোট্রফিকও হতে পারে, মানে সবুজী আর পরভোজী। বেশিরভাগ ব্যাকটেরিয়াই আমাদের হেটেরোট্রফিক হয়ে থাকে, বাট কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো সবুজী হয়ে থাকে, যেমন সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যারা কিনা নিজের পুষ্টি নিজেরাই সংগ্রহ করে থাকে। ব্লু গ্রিন অ্যালগি যেহেতু এদের বলা হয়, এদের দেহে ক্লোরোফিল থাকে। আমরা সবাই জানি ক্লোরোফিল মানে হচ্ছে যাদের দেহে ক্লোরোফিল থাকে তারা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। যেহেতু সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল থাকে, সেই জন্য সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। আর সায়ানোব্যাকটেরিয়াকে ব্লু গ্রিন অ্যালগি বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, যে পরীক্ষাতে আসে যে ব্লু গ্রিন অ্যালগি কোন ব্যাকটেরিয়াকে বলা হয়, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। আর দুটো ব্যাকটেরিয়া আছে, সেটা হচ্ছে অ্যানাবিনা আর হচ্ছে নস্টো। এই ব্যাকটেরিয়া দুটো ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। এই ব্যাকটেরিয়া দুটো স্পেশালিটি হচ্ছে ক্যান ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন। মানে এরা বাতাস থেকে অক্সিজেন সংবন্ধন করতে পারে। এদের দেহের ভিতরে অ্যানাবিনা আর নস্টো, এদের দেহের ভিতরে এমন একটি কোষ থাকে, কোষটির নাম হচ্ছে হেটেরোসিস্ট। এরা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এরা এদের দেহে হেটেরোসিস্ট সেলের মধ্যে সেগুলো সংগ্রহ করে রাখে। এটা হচ্ছে গিয়ে ইউ ব্যাকটেরিয়ার দুটো ব্যাকটেরিয়ার নাম। তারপর হচ্ছে রিপ্রোডাকশন পার্ট। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করে হচ্ছে ফিশনের মাধ্যমে, মানে হচ্ছে বিভাজন। যেমন এটাকে যদি আমরা একটা ব্যাকটেরিয়া ধরে থাকি, এখন এই ব্যাকটেরিয়াটা কিভাবে বিভাজিত হবে, এটা কিভাবে রিপ্রোডাকশন করবে? এই ব্যাকটেরিয়াটা এই যে মাঝখান থেকে হয়তো কোনো কারণবশত ব্যাকটেরিয়াটা ভেঙে গিয়ে এই যে এইভাবে জাস্ট দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ফিশন, মানে বিভাজিত হওয়া। এটাই হচ্ছে কি ফিশন। এখন আমাদের আর একটু পার্ট আছে যেটা মনে রাখতে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। অনেকে নামটা শুনেও থাকতে পারো হয়তো মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট লিভিং সেল ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যান লিভ উইদাউট অক্সিজেন। মানে হচ্ছে মাইকোপ্লাজমা হচ্ছে পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম সজীব জীব যেটা কিনা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে। স্মলেস্ট
smallest living cell can live without oxygen. তাহলে মাইটোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট লিভিং সেল ক্যান লিভ উইদাউট অক্সিজেন। থেকে দুটো কোশ্চেন আসে। প্রথমত জিজ্ঞেস করে যে হুইচ ইজ দ্য স্মলেস্ট লিভিং সেল, আর একটা কোশ্চেন আসে যে এমন কোন অণুজীব আছে যেটা কিনা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে, সেটা হচ্ছে মাইটোপ্লাজমা। এটুকুই ছিল আমাদের মনেরার মধ্যে। এরপর আমরা আলোচনা করবো প্রোটিস্টা সম্পর্কে। তাহলে মনেরার আশা করি সবার এটুকু ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি কারো কোথাও বুঝতে না থাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর সেটা নিয়ে আমরা আবার ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এখন তাহলে আমাদের ফার্স্ট হলো মনেরা, এখন আমাদের সেকেন্ড হচ্ছে প্রোটিস্টা। আমরা মনেরাতে পড়েছিলাম যে ওটার সেল টাইপ ছিল প্রোক্যারিওটিক, আর এটার সেল টাইপ হচ্ছে ইউক্যারিওটিক। ওটা ছিল প্রোক্যারিওটিক কোষ আর এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এটাও সেম আগেরটার মতো ইউনিসেলুলার, মানে হচ্ছে এককোষী প্রাণী। তাহলে যদি কোশ্চেন আসে যে ইউনিসেলুলার আর হচ্ছে প্রোক্যারিওটিক, তাহলে হবে হচ্ছে মনেরা। আর যদি আসে ইউনিসেলুলার আর হচ্ছে ইউক্যারিওটিক, তাহলে হবে প্রোটিস্টা। এই দুটো যেন গুলিয়ে না যায় কখনো কারোর মধ্যে। তাহলে ইউক্যারিওটিক আর হচ্ছে ইউনিসেলুলার। যেহেতু ইউক্যারিওটিক সেজন্য এখানে হচ্ছে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, মানে এখানে নিউক্লিয়ার মেমব্রেন খুব ভালোভাবে সজ্জিত থাকে, মানে নিউক্লিয়াসও এখানে খুব ভালোভাবে গঠিত থাকে। আগে মনেরাতে যেহেতু প্রোক্যারিওটিক সেল ছিল সেজন্য আমাদের সেখানে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট ছিল, আর এখানে যেহেতু ইউক্যারিওটিক সেজন্য হচ্ছে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। আর এটা হচ্ছে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ প্রাণী। এখানে প্রোটিস্টা রাজ্যে যত প্রাণী আছে সেগুলোর বেশিরভাগগুলোই হচ্ছে আমাদের অ্যাকোয়াটিক, মানে বেশিরভাগগুলো না, প্রায় সবগুলো এখানে হচ্ছে অ্যাকোয়াটিক মানে জলজ প্রাণী। আর মনেরা রাজ্যেতে আমাদের ছিল সব ব্যাকটেরিয়া, সেখানে কোনো প্রাণীর মানে চলার মতো বা মুভ করার মতো কোনো গমনাঙ্গ ছিল না। কিন্তু প্রোটিস্টা রাজ্যে সাম হ্যাভ ফ্ল্যাজেলা অ্যান্ড সিলিয়া। ফ্ল্যাজেলা আর সিলিয়া হচ্ছে গমনাঙ্গ বা গমন পদ। তার মানে আস্তে আস্তে ধীরে ধীরে নিম্ন শ্রেণীর প্রাণী থেকে কিভাবে উচ্চ শ্রেণীর প্রাণী হিসেবে আরিচে হুইটেকার যে সজীব বস্তুর ক্লাসিফিকেশনটা করেছিল সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। যেমন আগেরটা শুধু প্রোক্যারিওটিক ছিল, এটাতে ইউক্যারিওটিক হলো, আগেরটাতে কোনো রকম গমনাঙ্গ ছিল না, এখানে ধীরে ধীরে গমনাঙ্গ সবগুলোতে ছিল না, কিন্তু কিছু কিছু প্রাণীর মধ্যে ছিল। প্রোটিস্টা রাজ্যের কিছু কিছু প্রাণীর মধ্যে গমনাঙ্গ দেখা গিয়েছিল, সেটা হচ্ছে ফ্ল্যাজেলা সিলিয়া। যেমন হচ্ছে অ্যানাবিনার মধ্যে হচ্ছে আমাদের গমনাঙ্গ থাকে সিউডোপোডিয়া, সেটা নিশ্চয়ই সবাই জানো। সিউডোপোডিয়া সেটা হচ্ছে সিউডোপোডিয়া নামে গমনাঙ্গ থাকে। তারপরে এখানকার এক্সাম্পল গুলো হচ্ছে ডায়াটামস। ডায়াটামস খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল প্রোটিস্টার মধ্যে। ডায়াটামস হচ্ছে এমন ধরনের একটা জলজ প্রাণী যেটা কিনা সাবানের বক্সের মতো থাকে। আমাদের সাবানের বক্স যেরকম নিচে একটা পার্ট থাকে উপরে একটা পার্ট দিয়ে ঢেকে রাখা যায়, ডায়াটামস প্রাণীটাও এক্স্যাক্টলি ওরকম টাইপেরই। এটাকে চিফ প্রোডিউসার অফ দ্য ওশেন বলা হয়ে থাকে। চিফ প্রোডিউসার অফ দ্য ওশেন, চিফ প্রোডিউসার অফ ওশেন। তারপর হচ্ছে ডায়াটামস হচ্ছে একটা ক্রাইসোফাইটস। যেমন আগেরটাতে আমরা আলোচনা করলাম ব্যাকটেরিয়ার মধ্যে আর্কি ব্যাকটেরিয়া ছিল, ইউ ব্যাকটেরিয়া ছিল, সেরকম ডায়াটামস হচ্ছে প্রোটিস্টার মধ্যে ক্রাইসোফাইটসের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ইউগ্লিনয়, ইউগ্লিনার্সে হচ্ছে একটা প্রোটিস্টার একটা ভাগ, এখানে হচ্ছে ইউগ্লিনা। হ্যাঁ, ইউগ্লিনা হচ্ছে ইউগ্লিনার্সের মধ্যে পড়ে। তারপর হচ্ছে প্যারামোসিয়াম। প্যারামোসিয়াম হচ্ছে প্রোটোজোয়া। সেরকম প্রোটোজোয়ার প্রচুর প্রাণী আছে, এখানে স্লাইম মোল্ডসের মধ্যে বিভিন্ন প্রাণী আছে। এরা হচ্ছে অটোট্রফিক হয়, আবার হেটেরোট্রফিকও হয়ে থাকে, মানে এরাও হচ্ছে কিছু কিছু প্রোটিস্টার প্রাণী আছে যারা কিনা স্বভোজী হয়ে থাকে, আবার পরভোজী হয়ে থাকে। তাহলে এটুকুই হচ্ছে প্রোটিস্টার পার্ট ছিল। প্রোটিস্টা থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই, ইম্পর্টেন্টের মধ্যে কয়েকটা এক্সাম্পল আছে। আর যে ইউক্যারিওটিক আর ইউনিসেলুলার, এটা খুবই মনে রাখা দরকার। আর এটা তো বোঝারই ব্যাপার আছে, যেহেতু ইউক্যারিওটিক সেজন্য ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। তাহলে আমাদের ফার্স্টে মনেরা হয়ে গেল, প্রোটিস্টা হয়ে গেল, এখন হচ্ছে 3 নম্বরটা ফাঙ্গি। ফাঙ্গি হচ্ছে এটা হচ্ছে আমাদের সেল হচ্ছে ইউক্যারিওটিক টাইপের সেল। আমাদের 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে একমাত্র মনেরা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা রাজ্যই হচ্ছে কি ইউক্যারিওটিক সেল হবে। এটা মনে রাখার জন্য সহজ যে একমাত্র মনেরা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক, বাকি যতগুলো রাজ্য আছে সবগুলোই হচ্ছে ইউক্যারিওটিক হবে। এটাও সেম ইউক্যারিওটিক। এটা ইউনিসেলুলারও হয়, মাল্টিসেলুলারও হয়।
ধীরে ধীরে উন্নত প্রাণীর দিকে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? ইউনিসেলুলার মাল্টিসেলুলার হয়, এদের মধ্যে আবার টিস্যু অর্গানও দেখা যায়, মানে টিস্যুর উৎপত্তি হওয়া শুরু করছে, এরকমও দেখা গেছে কিছু কিছু ছত্রাকের মধ্যে। ফাঙ্গি মানে হচ্ছে ছত্রাক, সেটা তো নিশ্চয়ই সবাই জানো। আর এটা হচ্ছে সেল ওয়াল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক এক্সামেই আসে মেনলি, যে ছত্রাকে বা ফাঙ্গির সেল ওয়ালটা কি দিয়ে গঠিত থাকে। এদের সেল ওয়াল হচ্ছে মেনলি কাইটিন আর পলিস্যাকারাইড। The cell wall of fungi are composed of chitin and polysaccharides. এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। আর এদের মোড অফ নিউট্রিশন মানে পুষ্টি, এরা হেটারোট্রফসও হয়, আবার কিছু কিছু মেনলি হেটারোট্রফস, আবার কিছু কিছু অটোট্রফসও হয়ে থাকে, মোস্টলি হেটারোট্রফস। আর হচ্ছে ফাঙ্গি মানে ছত্রাক, এরা নর্মালি প্রেফার টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। মানেটা কি? এরা হচ্ছে উষ্ণ এবং আর্দ্র স্যাঁতসেঁতে জায়গাতে জন্মাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে নর্মালি এরা উষ্ণ জায়গাতে জন্মায়, যেখানে গরম থাকে প্রচন্ড বা স্যাঁতসেঁতে পরিবেশ, স্যাঁতসেঁতে জায়গা, সেই সব জায়গাতে জন্মে থাকে। নর্মালি আমরা ফ্রিজে খাবার রাখি। ফ্রিজে খাবার আমরা কেন রাখি? ফ্রিজে যে কোনো একটা খাবার রাখলে সেটা 2-3 দিন 4 দিন অবধি ভালো থাকতে পারে, খাবারটা নষ্ট হয় না। তার কারণ হচ্ছে এটাই, সেই খাবারের মধ্যে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে না। ব্যাকটেরিয়া বা ছত্রাক নর্মালি প্রেফার করে ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসে জন্মানোর জন্য, নর্মালি ওরা সেখানে জন্মায়। আর হ্যাঁ, এর আগে আমরা বলেছি যে ফাঙ্গি নর্মালি হেটারোট্রফস, অটোট্রফস, আবার আরেকটা আছে সেটা হচ্ছে সিম্বায়ন্টস। সিম্বায়ন্টস মানেটা কি? মিথজীবী, মানে মিথজীবিতা, অন্য প্রাণীর সঙ্গে নির্ভর করে ওরা জীবনযাপন করে। যেমন কিছু কিছু ফাঙ্গি আছে যারা কিনা অ্যালগির সঙ্গে সম্বন্ধ করে ওদের সঙ্গে বসবাস করে, ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যালগি অ্যাজ লাইকেন, মানে শৈবালের সঙ্গে ওরা সম্পর্ক স্থাপন করে বসবাস করে। যেমন কিছু কিছু ছত্রাক আছে যারা, মানে যেসব ছত্রাক অ্যালগির সঙ্গে সম্পর্ক স্থাপন করে বসবাস করে, তারা হচ্ছে অ্যালগি মানে শৈবালের ওপর ওদের খাদ্যের জন্য নির্ভর করে, আর শৈবাল মতো ওদের ওপর কোনো আশ্রয়ের উপর নির্ভর করে বেঁচে থাকে। যেমন একে অন্যের উপর নির্ভর করে যে বেঁচে থাকাটা, মানে শৈবাল আর ছত্রাকের মধ্যে যে এই যে সম্পর্ক স্থাপনটা, সেটাকে আমরা বলে থাকি নর্মালি লাইকেন। যেটা হচ্ছে যদি বলে কোশ্চেন আসতে পারে যে শৈবাল এবং ছত্রাকের মধ্যে সম্পর্ক স্থাপনকারী জীবটিকে কি বলা হয়, সেটা হচ্ছে লাইকেন। আর লাইকেনের আরেকটা ইম্পর্টেন্ট আছে, লাইকেনকে বলা হয় পলিউশন ইন্ডিকেটর। মানে যেখানে পলিউশন প্রচুর বেশি থাকে সেখানে লাইকেন কখনো জন্মায় না। যত বেশি পলিউশন যদি ইনক্রিজ করে, লাইকেনের জন্ম ডিক্রিজ করবে। যেখানে পলিউশন থাকে সেখানে লাইকেন কখনো জন্মায় না। সেজন্য আমরা যদি কোনো জায়গাতে লাইকেন দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটাতে কোনো রকম পলিউশন নেই, সেই জন্য এখানে লাইকেন জন্মাতে পেরেছে। আর আমরা বলেছিলাম যে ফাঙ্গি হচ্ছে ইউনিসেলুলার মাল্টিসেলুলার হয়ে থাকে, কিন্তু ইউনিসেলুলার মধ্যে একমাত্র একটা ফাঙ্গি আছে যেটা কিনা ইউনিসেলুলার, সেটা হচ্ছে ইস্ট। এই ইস্টই হচ্ছে ফাঙ্গির মধ্যে একমাত্র ইউনিসেলুলার ফাঙ্গি। সেজন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে ইউনিসেলুলার ফাঙ্গি হচ্ছে কোনটা, অপশন দিয়েও থাকবে, সেখানকার মধ্যে হচ্ছে ইস্ট হচ্ছে আনসার হবে। এখন এই ইস্টের বিভিন্ন রকম ব্যবহার আছে। এই ইস্ট হচ্ছে ব্রেড অ্যান্ড বিয়ার, মানে যে কোনো রকম বেভারেজ বা ব্রেড প্রস্তুতিতে এই ইস্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্রেড এবং বিয়ার। এটাও কোশ্চেন আসে যে ব্রেড এবং বিয়ার প্রস্তুতিতে কোন ফাঙ্গি ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে ইস্ট। এছাড়াও ফাঙ্গির আরও বিভিন্ন রকমের বিভিন্ন ব্যবহার আছে। এরা বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়, যেমন পেনিসিলিন ইউজ করার জন্য ফাঙ্গি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফাঙ্গি আছে। এখন আমরা ফাঙ্গির 4টা ভাগ আছে, 4টা শ্রেণী, ফাঙ্গিকে 4টা ক্লাসে ভাগ করা হয়েছে। সেই 4টা ক্লাসের কয়েকটা এক্সাম্পল দেখে নেব। এখন হচ্ছে ফাঙ্গির যে 4টা ভাগ আছে, সেই ভাগের আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নেব, কারণ এইসব জায়গা থেকে মেইনলি এক্সাম্পলগুলোই কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করে যে এটা কোন রাজ্যতে পড়ে, এটা কোন রাজ্যতে পড়ে। সেরকম ফাঙ্গিতে 4টা ভাগ আছে। প্রথমটা হচ্ছে ফাইকোমাইসিটিসের মধ্যে আছে মিউকর, অ্যালবিউগো, রাইজোপাস। এই তিনটাই খুবই ইম্পর্টেন্ট নাম, এবং এই তিনটার নাম অন্তত সবাই হয়তো শুনেছে, মিউকর, অ্যালবিউগো অ্যান্ড রাইজোপাস। তারপর সেকেন্ড হচ্ছে অ্যাসকোমাইসিটিসের মধ্যে আছে অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস আর হচ্ছে নিউরোস্পোরা।
অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস আর হচ্ছে নিউরোস্পোরা। 3 নম্বর হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে আছে অ্যাগারিকাস, উস্টিলাগো আর হচ্ছে পুসিনিয়া। অ্যাগারিকাস, উস্টিলাগো আর হচ্ছে পুসিনিয়া। 4 নম্বর হচ্ছে ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিসের মধ্যে আছে অল্টারনেরিয়া, ক্যালেটোট্রাইকাম আর হচ্ছে ট্রাইকোডার্মা। এই হচ্ছে এক্সাম্পলগুলো ছিল। আর এর আগে আমরা দেখেছি ইস্ট, যেটা কিনা একমাত্র ইউনিসেলুলার ফাঙ্গি। তো এই কটা এক্সাম্পল পড়লে আশা করছি সবকিছু একদম কমপ্লিট হয়ে যাবে। ফাঙ্গি থেকে আর কোনো এক্সাম্পল অন্তত আমাদের এখন কোনো এক্সামের জন্য লাগবে না। আর এরপরে আমাদের বাকি থাকলে হচ্ছে প্ল্যান্টিয়া আর হচ্ছে অ্যানিমেলিয়া। প্ল্যান্টিয়া আর অ্যানিমেলিয়া দুটোই খুব মানে দুটোর জন্য আলাদা আলাদা করে চ্যাপ্টার আমাদের দেওয়া হয়। সেটা হায়ার লেভেলের এক্সামে মানে হায়ার লেভেলের স্টাডির জন্য লাগে। নর্মালি আমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে এক্সামের জন্য সেগুলোর খুব একটা দরকার পড়ে না, কিংডম প্ল্যান্টি আর হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া। তো সেখান থেকে কোশ্চেনও সেরকম খুব একটা আসে না, দু একটা আসলে সেটা আমরা কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে কভার করে নেব। তাহলে আশা করছি তোমাদের সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো কোয়েরিজ বা কিছু জানার থাকে বা কোনো জায়গায় বোঝার কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। নেক্সট দিন আমরা আবার আলোচনা করে নেব। তাহলে আজকের মতো এ পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।